এই ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব আইপিএল এর 10টা টিমের 2025 জন্য ওপেনিং পেয়ার নিয়ে, যেখানে কারা কারা প্রত্যেক টিমে ওপেনার হবে, সেই সমস্ত প্লেয়ারদের কি ফর্ম যাচ্ছে, ভালো না খারাপ, ওপেনিং পার্টনারশিপের পজিটিভ এবং নেগেটিভ দিক কি, তাছাড়া শেষে তো রেটিং করবই। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অনেক কিছু ইনফরমেশন আছে। সো সবাইকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, সবাইকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। এইভাবেই সবাই সাপোর্ট করতে থাকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে দাবিয়ে রাখো, যাতে আমার চ্যানেলে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও এলে সবার আগে দেখতে পাও। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই আমরা কথা বলবো আমাদের ঘরের টিম, আমাদের বাংলার টিম, করবো লড়বো জিতবো কে নিয়ে। কলকাতার হয়ে আইপিএল এর শুরুতে ডিকক এবং সুনীল নারিন এরা দুজনাই ওপেন করবে, এটা বলতে পারো এক প্রকার কনফার্ম। তবে আরও বেশ কিছু ওপেনিং অপশন কেকেআরের পাশে আছে, যেখানে রহমতুল্লাহ গুরবাজ আছে, যেখানে ডিককের মতো সেও একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তার পাশাপাশি অজিঙ্কা রাহানে আছে এবং আর একজন নতুন উঠতি প্লেয়ার আছে, সেটি হলো সিসোদিয়া। তো প্রথমে যদি নাইনের কথা বলি, নাইন ওপেন করবে এটা বলতে পারো এক প্রকার কনফার্ম, যে ওপেনে নেমে একটা বিধ্বংসী স্টার্ট দেবে। অথচ তার উইকেটটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে স্টার্টটা দেবে সেটা টিমকে হাইয়েস্ট স্কোরের দিকে নিয়ে যেতে, মানে আর কি বড় স্কোরের দিকে নিয়ে যেতে, ক্যারি করতে সাহায্য করবে। নারিন 2024-এ আইপিএলে কেকেআর হয়ে মারাত্মক খেলেছে ওপেনে, যেখানে 2024-এ সে 14টা ম্যাচ খেলেছে, 488 রান করেছে 180 স্ট্রাইক রেটের সঙ্গে। তাই কেকেআর অবশ্যই তার কাছ থেকে সেরকমই কিছু একটা আশা করবে এবার আইপিএলও, তাই অবশ্যই তাকে চাইবে ওপেন করাতে। পাশাপাশি ডিককও আমি বলবো ডিকক আর গুরবাজের মধ্যে যে উইকেট কিপার অপশন আছে তার মধ্যে ডিকককে এগিয়ে রাখবে, কারণ গুরবাজ 2024-এও কেকেআরের হয়ে খেলেছে, খুব একটা ভালো যায়নি 2024 সাল। সে 2024 সালে 2টো ম্যাচ খেলেছে, মাত্র 62 রান করেছে। অন্যদিকে যদি রিসেন্টলি তার ফর্ম দেখি, রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম খুব একটা ভালো যায়নি। তবে এসএ-20 অর্থাৎ সাউথ আফ্রিকা 20 লিগে সেখানে সে 6 ম্যাচে মাত্র 151 রানই করতে পেরেছিল। তবে হ্যাঁ, স্ট্রাইক রেট তার ঠিকঠাক ছিল, 146 পয়েন্ট সামথিং স্ট্রাইক রেট ছিল। তবে যদি ডিককের কথা বলি, ডিকক একজন ওপেনার ব্যাটসম্যান, মানে ওপেনই খেলে। আর ডিকক হচ্ছে এমন একজন প্লেয়ার যে দাঁড়িয়ে 6 মারতে পারে। আমার ডিককের ব্যাটিং দেখতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডিকক এমন একজন ব্যাটসম্যান যে চাইলে ধরতেও পারে, আবার প্রয়োজনে কিন্তু বিধ্বংসী মারতেও পারে, মানে বিধ্বংসী ব্যাট চালাতেও পারে। যদিও ডিককের 2024 সালের আইপিএলটা খুব একটা ভালো যায়নি, বাট আমার মতে বলে যে কেকেআর ডিকককে দিয়েই ওপেন করাবে। তবে ডিকক না চললে গুরবাজকে ট্রাই করতে পারে, বা যদি একটু অন্যরকম কিছু করতে চায় সেক্ষেত্রে আরেকজন নতুন উঠতি ব্যাটসম্যান সিসোদিয়া, তাকে কিন্তু ট্রাই করতে পারে, যাকে প্র্যাকটিস ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতে দেখা গেছে। যদিও ডিককও কিন্তু প্র্যাকটিস ম্যাচে, মানে 2টো প্র্যাকটিস ম্যাচই ভালো স্টার্ট দিয়েছে। তবে সিসোদিয়ার দিকেও কিন্তু একটা নজর থাকবে, খুবই এক্সাইটেড প্লেয়ার, এবং সেও প্র্যাকটিস ম্যাচে ভালো স্কোর করেছে। তবে তার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তার রিসেন্টলি ম্যাচ দেখছিলাম, সে মহারাজা T20 খেলেছে, যেখানে 11 ম্যাচে 314 মতো রান করেছে 139 স্ট্রাইক রেটের সাথে। তবে এর পাশাপাশি কেকেআর একটু অন্যরকম ভাবলে অজিঙ্কা রাহানেকে দিয়েও ওপেন করতে পারে, তবে আমার মতে তার চান্স খুবই কম। তো আমি ডিকক এবং সুনীল নারিনের সঙ্গেই যাচ্ছি। তো এবার যে টিমের ব্যাপারে কথা বলবো ওপেনিং পেয়ারের ব্যাপারে, সেটি হলো আরসিবি, জনগণের প্রিয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আরসিবির কাছে ওপেনিং যে পেয়ার রয়েছে সেখানে 3টে অপশন রয়েছে, 1 বিরাট কোহলি, 2 ফিল সল্ট এবং 3 হচ্ছে দেবদূত পাডিক্কেল। যেখানে আমার মতে আরসিবি ফিল সল্ট এবং বিরাট কোহলির সঙ্গেই যাবে, এবং যদি একটু অন্যরকম ভাবে সেক্ষেত্রে কোহলির জায়গায় দেবদূত পাডিক্কেলকে ওপেন করাতে পারে এবং কোহলিকে 3 নম্বর খেলাতে পারে। মানে কোহলি আর দেবদূত পাডিক্কেলের জায়গাটা একটু পরিবর্তন হতে পারে, কেউ ওপেন আর কেউ 1 ডাউন। তবে আমার মতে 100% নয়, 99% কনফার্ম যে কোহলি আর সল্টই ওপেন করবে। তবে কিছু চিন্তার বিষয়ও আছে, যেমন প্রথমে যদি সল্টের কথা বলি, মানে ফিল সল্টের, তো ফিল সল্ট রিসেন্ট ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, চ্যাম্পিয়ন্স ট্রফি একদমই ভালো যায়নি। তার আগে যে ইন্ডিয়া সিরিজ গেল T20 এবং ওডিআই সিরিজ, সেখানেও খুব একটা ভালো যায়নি, মাত্র একটাই 50+ স্কোর করেছে। তো ফর্ম একটা কিন্তু সমস্যা রয়েছে ফিল সল্টের। তবে ফিল সল্ট 2024-এর আইপিএল সিজন কিন্তু খুব ভালো গেছে, 2024-এ কেকেআরের হয়ে খেলেছে এবং প্রত্যেক ম্যাচেই মোটামুটি বিধ্বংসী স্টার্ট দিয়েছে। 12 ম্যাচে 435 রান করেছিল 182 স্ট্রাইক রেটের সাথে এবং 39 এভারেজের সঙ্গে। তো আরসিবিও চাইবে সেরকমই কিছু একটা স্টার্ট তার কাছ থেকে। তো আমার মতে ফিল সল্ট 1 নম্বর ওপেনার হিসেবে থাকলো। পাশাপাশি বিরাট কোহলিকে নিয়ে, বা বিরাট কোহলি আলাদা স্ট্যাট নিয়ে কিছু বলার নেই, রিসেন্ট ফর্মও খুব ভালো গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি বলো বা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ, সেখানেও খুব ভালো টাচে আছে। তো বিরাট কোহলি যদিও T20 থেকে অবসর নিয়েছে, বাট এমনটা নয় যে বিরাট কোহলি বিধ্বংসী ব্যাটিং করতে পারে না। তো আমার মতে সল্ট এবং বিরাট কোহলি একটা ভালো কম্বিনেশন হবে, যেখানে সল্ট হিটিং করবে এবং কোহলি একটু ধরে খেলবে, এবং পরবর্তীকালে কোহলিও কিন্তু হিটিং করতে চাইবে।
বা হিটিংয়ের দিকে যাবে। পাশাপাশি যদি পার্টিকেলের কথা বলি, তার ওপেন করার চান্স খুবই কম, কারণ তার 2024 আইপিএল একদমই ভালো যায়নি। 7টা ম্যাচে মাত্র 38 রানই করতে পেরেছিল। তবে হ্যাঁ, তার কিন্তু রিসেন্টলি বিজয় হাজারে ট্রফি সেটা কিন্তু খুব ভালো গেছে, যদিও 3টি ম্যাচ খেলেছে। সো 3টি ম্যাচে 196 রান করেছে। তো সেটাও একটা দেখার বিষয়। তো আমার মতে বলে কোহলি ওপেন করবে এবং দেবদূত পাটিকেল 3 নম্বরে খেলবে, মানে 1 ডাউনে। তো 3 নম্বর কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে নিয়ে। তো মুম্বাইয়ের কাছে 3জন ওপেনিং অপশন আছে, রোহিত শর্মা, রায়ান রিকেলটন এবং উইল জ্যাক্স। যেখানে রোহিত শর্মা তো ওপেন করবেই, এটা কনফার্ম। তার সঙ্গে হয় রিকেলটন থাকতে পারে বা উইল জ্যাক্স থাকতে পারে। এবার যদি রিকেলটনের কথা বলি, প্রথমত সে বাঁহাতি ব্যাটসম্যান, রোহিতের সঙ্গে ভালো কম্বিনেশন হবে। তাছাড়া উইকেট কিপার হিসেবেও সে কিন্তু খেলতে পারবে, মানে উইকেট কিপার চয়েসও থাকছে। তাছাড়াও রিসেন্টলি ওডিআই একটা তার 100 রয়েছে, রিসেন্টলি ফর্ম ঠিকঠাক। সাউথ আফ্রিকা টি20 লিগে 8টা ম্যাচে 336 রান করেছে 178 স্ট্রাইক রেটের সাথে এবং 48 এভারেজের সাথে। তবে তার কিন্তু কোনো এখনও পর্যন্ত আইপিএল এক্সপিরিয়েন্স নেই, তো এটা একটা চিন্তার বিষয়। পাশাপাশি যদি উইল জ্যাক্সের কথা বলি, উইল জ্যাক্স তখনই মাত্র খেলতে পারবে যদি মুম্বাই মিডল অর্ডারে রবিন মিন্স বা অন্য কাউকে, কোনো একটা উইকেট কিপারকে খেলায়। অন্য কেউ নয়, রবিন মিন্স উইকেট কিপারকে যদি খেলায় তবেই একমাত্র উইল জ্যাক্স খেলতে পারবে, কারণ নাহলে উইকেট কিপার মুম্বাইয়ের কাছে থাকবে না। তবে উইল জ্যাক্সের কথা যদি বলি, মানে ফর্মের কথা, তার রিসেন্ট ফর্ম ঠিকঠাক গেছে। সাউথ আফ্রিকা টি20 লিগে 9টা ম্যাচ খেলেছে, যেখানে 225 রান করেছে এবং 135 স্ট্রাইক রেট, মানে মোটামুটি ঠিকঠাক, এবং 25 এভারেজ। তো আমার মতে মুম্বাই রোহিত এবং রায়ান রিকেলটন হলো ফার্স্ট চয়েস। তো 4 নম্বরে আলোচনা করব চেন্নাই সুপার কিংস টিমকে নিয়ে, যাদের কাছে 3জন ওপেনিং অপশন থাকছে। প্রথমত ঋতুরাজ গায়কোয়াড়, আর 2জন হলো নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। যাদের মধ্যে গায়কোয়াড় ওপেন করবেই, তাই তাকে নিয়ে বেশি কিছু আলোচনা করব না। সে রিসেন্টলি যে ডোমেস্টিক ম্যাচ খেলেছে সেটাও ঠিকঠাক গেছে। আইপিএল 2024-এও সে ক্যাপ্টেন হিসেবে খেলেছে, 14টা ম্যাচ খেলেছে, 583 রান করেছে 141 স্ট্রাইক রেটের সাথে এবং 53 এভারেজের সাথে, মানে খুবই ভালো গেছে আইপিএল 2024। আশা রাখবো আইপিএল 2025-ও ভালো যাবে। এবার প্রশ্ন, তার সঙ্গে কে থাকছে, কনওয়ে নাকি রবীন্দ্র? কারণ দুজনই নিউজিল্যান্ডের এবং দুজনই একজন বাঁহাতি ব্যাটসম্যান। তো আমার মতে বলে সিএসকের কাছে ফার্স্ট চয়েস কনওয়ে থাকবে, কারণ এর আগে সিএসকের সঙ্গে মানে খেলেছে কনওয়ে এবং ওপেন করেছে, যেখানে তার ফর্ম খুব ভালো গেছে এবং তার পার্টনারশিপ এবং ঋতুরাজ গায়কোয়াড়ের পার্টনারশিপ, মানে তাদের দুজনের পার্টনারশিপও খুব ভালো গেছে। তো আমার মতে বলে সিএসকে চাইবে কনওয়াকে ওপেন করাতে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে, এবং তার রিসেন্ট ফর্মও ঠিকঠাক গেছে। সাউথ আফ্রিকা টি20 ম্যাচে, মানে লিগে 10টা ম্যাচে 212 রান 113 স্ট্রাইক রেটের সাথে ব্যাট করেছে, তো মোটামুটি ঠিকঠাক গেছে। তবে পাশাপাশি যদি রচিন রবীন্দ্রের কথা বলি, তাকেও সিএসকের অবশ্যই ট্রাই করানো দরকার, কারণ প্রথমত সে একজন বাঁহাতি ব্যাটসম্যান, দ্বিতীয়ত সেও একজন কিন্তু অলরাউন্ডার। যদিও সিএসকে টিমে গাদা অলরাউন্ডার আছে, অলরাউন্ডারের খুব একটা দরকার নেই, তবুও তাকে ট্রাই করানো এই কারণেই দরকার, কারণ তার রিসেন্ট ফর্ম পুরো কামাল কাজ যাচ্ছে। মানে কি বলবো, রিসেন্টলি সে একবারে তার কেরিয়ারের টপ ফর্মে রয়েছে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই ভালো গেছে, দুটো সেঞ্চুরি করেছে। তাই সিএসকে তার যে ফর্মটাকে সেটাকে কাজে লাগানো দরকার। আমার মতে বলে সিএসকে তাকেও খেলানো দরকার। যদিও আইপিএলে কনওয়ের থেকে রচিন রবীন্দ্রর ফর্ম খুব একটা ভালো যায়নি, মানে গত বছর, তাও আমার মতে বলে রচিন রবীন্দ্রকেই রাখা দরকার। তবে ফাইনালি আমার যেটা মনে হচ্ছে, সিএসকে কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গেই প্রথমে যাবে, পরবর্তীকালে কিছু চেঞ্জ করলে করতে পারে। 5 নম্বরে যে টিমটিকে নিয়ে কথা বলবো সেটি হলো দিল্লি ক্যাপিটালস। তো দিল্লির কাছে 4টে ওপেনিং অপশন রয়েছে, যেখানে ফ্যাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ এবং কেএল রাহুল। তো এই 4 জনের মধ্যে আমার মতে ফ্যাফ ডু প্লেসিস এবং জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ এরা 2জন ওপেন করবে, এবং 3 এবং 4 নম্বরে অভিষেক পোরেল এবং কেএল রাহুল খেলবে। কারণ ডু প্লেসিস মেনলি ওপেনিং হিসেবেই খেলে, মানে ওপেনার হিসেবে। 2024-এ সাউথ আফ্রিকা টি20 লিগ সেটাও ভালো গেছে, 10 ম্যাচে 238 রান করেছে, এবং আইপিএল 2024 সেটা তো তার আরও ভালো গেছে, মানে আরসিবির হয়েছিল, আরসিবির ক্যাপ্টেন ছিল, 15 ম্যাচে 438 রান করেছিল 161 স্ট্রাইক রেটের সঙ্গে। তো ডেফিনেটলি সে ওপেন করবে, এবং তার সঙ্গে আশা করছি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ থাকবে, কারণ জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ 2024-এ দিল্লির জন্য সত্যিই মানে পুরো কামাল ফর্মে ছিল, কামালকার ফর্ম যাকে বলে। দিল্লির হয়ে 2024-এ কি স্টার্টটাই না দিচ্ছিল, যদিও রিসেন্টলি ফর্ম তার খুব একটা ভালো যায়নি, বাট আইপিএল 2024 কিন্তু তার দারুণ গেছে। সে প্রত্যেক বলে হিট করার চেষ্টা করে, ফার্স্ট বল থেকেই 6 মারার চেষ্টা করে, যেখানে 9 ম্যাচে 330 রান করেছিল 234 স্ট্রাইক রেটের সাথে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তবে হ্যাঁ, তার জন্য একটা খারাপ দিকও রয়েছে, সেটি হলো তার রিসেন্ট ফর্ম, গত 1 বছর ফর্ম কিন্তু একদমই ভালো যায়নি, খুবই ফ্লপ গেছে। তাও আমার মতে বলে তাকে দিয়ে ওপেন করাবে, যেরকম 2024-এ সে স্টার্টটা দিচ্ছিল, দিল্লি চাইবে সেরকম একটা স্টার্ট দিক,
তারপরে অভিষেক পোয়েলকে 3 নম্বরে আসবে, যেখানে সে একটু ধরে খেলতে পারবে বা তাকে হিটিং প্রয়োজন পড়লে হিটিং করতে পারবে। এবং 4 নম্বরে কেএল রাহুল আসবে, কারণ কেএল রাহুল সব পজিশনেই ব্যাট করতে পারে। আশা করি যে মিডিল অর্ডারের দায়িত্ব সেটা সে সামলাবে, যখন হিটিংয়ের প্রয়োজন পড়বে তখন হিটিং করবে এবং যখন ধরার প্রয়োজন পড়বে ধরবে। তবে দিল্লি একটু অন্যরকমও ভাবতে পারে, সেক্ষেত্রে রাহুল এবং ম্যাকগার্ককে দিয়ে ওপেন করালো এবং ফ্যাবকে 3 নম্বরে খেলালো, বা ফ্যাব এবং অভিষেক পোয়েল ওপেন করালো, যেহেতু ম্যাকগার্কের ফর্ম খুব একটা ভালো যায়নি তাকে বসাতে পারে। তো এরকম কিছু চেঞ্জ হলেও হতে পারে, যদিও তার চান্স খুবই কম। তো 6 নম্বরে কথা বলবো পাঞ্জাব কিংস টিমকে নিয়ে, যেখানে 4 জন ওপেনিং অপশান থাকছে, প্রভ সিমরন সিং, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস এবং প্রিয়ান্স আরিয়া। তবে আমার মতে বলে প্রভ সিমরন এবং জশ ইংলিশই কিন্তু ওপেন করবে। তো প্রথমত সিমরনের কথা যদি বলি, সেই আশা করছি ওপেন করবে, আগেও করেছে এবং এবারেও করবে। রিসেন্টলি তার ডোমেস্টিক ফর্মও খুব ভালো গেছে। বিজয় হাজারে ট্রফিতে 8 ম্যাচে 498 রান করেছে, 128 স্ট্রাইক রেটের সাথে এবং 83 এভারেজের সঙ্গে। তাছাড়া 2024 আইপিএলও তার খুব একটা খারাপ যায়নি, যথেষ্ট ভালো গেছে। 14 ম্যাচে 334 রান করেছিল এবং 100 স্ট্রাইক রেটের সঙ্গে। আশা করছি তার সঙ্গে ইংলিশই থাকবে, কারণ ইংলিশের রিসেন্ট ফর্ম ঠিকঠাক যাচ্ছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরিও করেছে, যদিও তবে একটা সমস্যা রয়েছে, সে রিসেন্টলি খুব একটা টি20 কিন্তু খেলেনি, তবে তার কাছে কিন্তু পোটেন্সিয়াল আছে, সেই হিটিং এবিলিটি তার কাছে আছে। পাশাপাশি স্টয়নিসকেও ট্রাই করতে পারে, তবে আমার মতে বলে স্টয়নিসকে ট্রাই করবে না, কারণ তাকে মিডিল অর্ডারটাই সামলাতে দেবে, বা যেখানে সে হিটিংও করতে পারবে এবং ধরতে পারবে, এবং সে আশা করছি মিডিল অর্ডারটাই সামলাবে, তাই তাকে ওখানেই দেবে। এবং আরেকজনকে যদি কথা বলি, সেটা হচ্ছে প্রিয়ান্স আরিয়া, যে একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান ইন্ডিয়ান, যে মেনলি মিডিল অর্ডারে খেলে, বাট তাকে কিন্তু ওপেন করালেও করাতে পারে, যে একজন গুড প্লেয়ার এবং তারও কিন্তু পোটেন্সিয়াল আছে। তো টিম যদি মনে করে জশ ইংলিশকে বসিয়ে দিল এবং মিডিল অর্ডারে তার পরিবর্তে যদি কোনো বিদেশি অলরাউন্ডার বা বোলারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ইংলিশের পরিবর্তে কোনো মিডিল অর্ডারের কোনো ব্যাটসম্যান কোনো বা বোলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে বিদেশি নিতে পারে। যদিও প্রিন্স আরিয়ার ফর্ম রিসেন্টলি শাহেদ মুশতাক আলী ট্রফিতে 9টা ম্যাচ খেলেছে, 325 রান করেছে এবং সবথেকে বড় কথা 176 স্ট্রাইক রেটের সঙ্গে। তো সেও কিন্তু একজন গুড অপশন হবে। তবে আমি প্রভ সিমরন এবং জশ ইংলিশের সঙ্গেই যাচ্ছি। সো 7 নম্বরে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। তো প্রথমত এদের ওপেনিং জুটি নিয়ে আমি বেশ কিছু একটা কথা বলবো না, কারণ ওপেনিংয়ে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মাই থাকবে, এবং এটা 100% না 1000%, 1,00,000% শিওর। কারণ সবাই জানো, তাদেরকে নিয়ে আলাদা করা কিছু বলার নেই। 2024-এ প্রত্যেকটা বোলারদের ঘুম উড়িয়েছে তারা ওপেনিংয়ে নেমে। 2024-এর আইপিএলে সবথেকে মোস্ট ডেঞ্জারাস এবং সাকসেসফুল ওপেনিং প্লেয়ার ছিল তারা। ট্রেভিস হেডকে নিয়ে যদি কথা বলি, রিসেন্ট ফর্ম খুবই ভালো যাচ্ছে। আইপিএল 2024-এ 15 ম্যাচে 567 রান করেছে, 191 স্ট্রাইক রেটের সাথে এবং 40 এভারেজের সঙ্গে। পাশাপাশি যদি অভিষেক শর্মার কথা বলি, তারও ফর্ম রিসেন্টলি খুবই ভালো যাচ্ছে, ভালো কি খুবই ভালো। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে এবং সেও বিধ্বংসী ব্যাটিং করতে পারে, ভালো গুড টাচে রয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে তো বললামই। অন্যদিকে যদি আইপিএল 2024-এর কথা বলি, সেখানে 16 ম্যাচে 484 রান করেছে এবং 204 স্ট্রাইক রেটের সঙ্গে। এবং রিসেন্টলি তার বিজয় হাজারে ট্রফি এবং শাহেদ মুশতাক আলী ট্রফি দুটোতেই ফর্ম কিন্তু ঠিকঠাক গেছে, ভালো ফর্ম গেছে এবং ভালো পারফরমেন্সও করেছে। তো তারাই হচ্ছে ওপেনার। তো এবারেও কিন্তু সেরকমই কিছু পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করতে চলেছি, আমরা দেখতে পেতে চলেছি। তো 8 নম্বরে কথা বলবো রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে, যাদের মধ্যে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল, তারা দুজনই ওপেন করবে। তবে 2-1 ম্যাচে বৈভব সূর্যবংশী, 13 বছরের এই বিধ্বংসী ব্যাটসম্যানটা, যে রিসেন্টলি খুব নাম কামিয়েছে এবং খুব ভালো ফর্মে ছিল, বেশ কিছু হিটিংও করেছে, তাকেও কিন্তু 2-1 ম্যাচে ট্রাই করাতে পারে, যদিও তার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে যদি জয়সওয়ালের কথা বলি, রিসেন্টলি খুব একটা সেরকম কিছু টি20 খেলেনি, ভারতের হয়ে মনলি এখন সে টেস্টই খেলছে, বা টি20তে তার হিটিং এবিলিটি সত্যি খুব লাজবাব। টি20তে তাকে গিলের আগে ভারতীয়রা বর্তমানে রাখছে ভারতীয় টিমে। এবং আইপিএল 2024-এ সে 15 ম্যাচে 435 রান করেছে, 155 স্ট্রাইক রেটের সাথে এবং 31 এভারেজের সঙ্গে, যেটা খুবই ভালো পারফরমেন্স তার বলবো। তো সে তো থাকছেই, তার সঙ্গে যদি সঞ্জু স্যামসনের কথা বলি, তো সঞ্জু স্যামসন মিডিল অর্ডারেই খেলেছে গত বছর, 1 ডাউনে খেলেছে, যেখানে বার্লার ছিল বলে ওপেন করছিল, তবে এবারে ওপেনই আসবে। তবে সঞ্জু স্যামসনের রিসেন্ট ফর্ম খুবই খারাপ গেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 বার যে টি20 ম্যাচ খেলেছে, 5 বারই একই রকমভাবে আউট হয়েছে, যার মধ্যে 3 বার তো 1 ডিজিট স্কোর করেছে। এবং তার থেকেও সবথেকে বড় কথা, রিসেন্টলি তার একটা ইনজুরি হয়েছিল ইংল্যান্ড সিরিজের পর, এবং ইনজুরির পর সে খেলছে। এবার দেখার বিষয় সে কতটা কি পারফর্ম করতে পারে। তবে রিসেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ফর্ম খারাপ গেলেও তার আগে যে 2টো সিরিজ ছিল ইন্ডিয়ার হয়ে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে, সেখানে কিন্তু তার ফর্ম খুবই ভালো গেছে, যে এখানে 2টো সিরিজে সে 3-3টে সেঞ্চুরি কিন্তু করেছিল। এবার দেখার বিষয়
সঞ্জু স্যামসন 2025 আইপিএলে ইনজুরির পর কেমন কি পারফর্ম করে। পাশাপাশি যদি সূর্যবংশের কথা বলি, তাই সেও কিন্তু রিসেন্টলি খুব ভালো নাম কামিয়েছে, মাত্র 13 বছর বয়স। তবে তাকেও কিন্তু ট্রাই করাতে পারে বা ওয়ান ডাউনেও কিন্তু ট্রাই করাতে পারে, যেখানে কিন্তু মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাতে ব্যাটিং ডেপথটাও বাড়বে। রিসেন্ট তার বিজয় হাজারে ট্রফি সেই ফর্মও ঠিকঠাক গেছে। স্পেশালি যদি আন্ডার-19 এশিয়া কাপের কথা বলি, যেখান থেকে তার আর কি পরিচয়টা হয়েছে, সেখানে 5 ম্যাচে 176 রান করেছে এবং 145 টার্গেটের সাথে, এবং যেও বড় বড় কিন্তু 6 মারতে পারে এখন থেকেই। তো তবে আমার মতে রাজস্থানের এবারে ওপেনার হবে জয়সওয়াল এবং সঞ্জু। তো এবার কথা বলবো 9 নম্বরে গুজরাট টাইটান্স টিমকে নিয়ে। তাদের ওপেনিং পেয়ার একদম কনফার্ম হায়দ্রাবাদের মতনই, যেখানে শুভমান গিল এবং জস বাটলার তারা দুজনেই ওপেন করবে এবং ভেরি গুড ওপেনিং পার্টনার হতে চলেছে আইপিএল 2025 জন্য তারা, যেখানে একজন মারবে এবং আরেকজন ধরে খেলবে, এবং পরবর্তীকালে দুজনই কিন্তু যদি শেষ পর্যন্ত টিকে থাকে, দুজনই কিন্তু সেই হিটিং এবিলিটি রাখে। তবে বাটলারকে নিয়ে একটা চিন্তা রয়েছে, তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো যায়নি। সে রিসেন্টলি ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছে, মানে ইংল্যান্ডের। কিছুদিন আগে ইন্ডিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজও তার খুব একটা ভালো যায়নি, যদিও সেখানে সে ওপেন করেনি, ওয়ান ডাউনেই খেলছিল। বাট ওয়ান ডাউনকে আমরা এক প্রকার ওপেনার ধরতে পারি। এবং আইপিএল 2024 যদি কথা বলি, আইপিএল 2024 তার ফর্ম ঠিকঠাক গেছে। 2টো সেঞ্চুরি করেছে, 11টা ম্যাচ খেলেছিল, 359 রান করেছিল এবং 140 টার্গেটের সাথে। তবে যদি এই ব্যাপারে একটু নজর রাখা যায়, সেখানে আইপিএল 2024 তার যদি 2টো সেঞ্চুরি বাদ দিই, তাহলে কিন্তু বাকি ম্যাচটা মিলিয়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তবে হ্যাঁ, এবারে কিন্তু তার একটা ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে, কারণ রিসেন্টলি সে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছে, তো কিছুটা ফ্রিলি খেলতে পারবে সে। অন্যদিকে যদি গিলের কথা বলি, তার রিসেন্ট হোয়াইট বল ফর্ম ঠিকঠাক গেছে, যদিও সেরকম খুব একটা টি-20 সেও খেলেনি রিসেন্টলি। তবে আইপিএল 2024 তার খুবই ভালো গেছিলো। সেইবারে সে প্রথম ক্যাপ্টেন্সিও করেছে আইপিএল 2024, যেখানে 12টা ম্যাচ খেলেছিল, 426 রান করেছিল 147 টার্গেটের সঙ্গে, এবং যার যে লাস্ট ম্যাচ ছিল আইপিএল 2024 সেই ম্যাচে সে কিন্তু সেঞ্চুরিও করেছিল। তো গুজরাটের জন্য এরা দুজনেই ওপেনার করতে চলেছে, মানে ওপেনিং করতে চলেছে, এবং আমার মতে বলে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পেয়ার হতে চলেছে আইপিএল 2025 জন্য। আর এবার ফাইনালি কথা বলবো লখনৌ সুপার জায়ান্টস টিমকে নিয়ে। তো লখনৌয়ের কাছে বেশ কয়েকটা ওপেনিং অপশন রয়েছে, যেখানে মিচেল মার্শ আছে, এডেন মাকরাম আছে, ব্রেজকি আছে এবং ঋষভ পান্ত আছে। তবে আমার মতে মিচেল মার্শ এবং এডেন মাকরাম এরা দুজনে কিন্তু ওপেনিং পার্টনার হওয়ার জন্য এগিয়ে রয়েছে, বা এরাই কিন্তু লখনৌয়ের প্রথম দিকে ওপেন করবে। পরবর্তীকালে কিছু এদিক ওদিক হলে সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তবে যদি মিচেল মার্শের কথা বলি, মিচেল মার্শের রিসেন্টলি একটা খুব সমস্যায় ভুগছিল, তার একটা ইঞ্জুরি ছিল, এবং সেই ইঞ্জুরি থেকে জাস্ট ওভারকাম করে আসছে, এবং সে এটাও জানিয়েছে যে এবারে সে ব্যাট করবে, কোনো বল কিন্তু করবে না আইপিএলে। এবং রিসেন্টলি খুব একটা টি-20ও সে খেলেনি, তো সেই দিকে একটা নজর থাকবে তার ফর্ম কেমন যায় ইঞ্জুরির পর। তবে টি-20 ওয়ার্ল্ড কাপ খুব একটা ভালো যায়নি তার। তবে আইপিএল 2024 4টে ম্যাচ খেলেছিল, যেখানে মাত্র 61 রানই করতে পেরেছিল। এবার দেখার বিষয় আইপিএল 2025 কী করে। পাশাপাশি মাকরাম ওপেন করতে পারে, যদিও সে মেনলি মিডল অর্ডার খেলে, তবে রিসেন্টলি কিছু ম্যাচে তাকে কিন্তু আমরা ওপেনিংয়েও দেখেছি। এবং মাকরাম হচ্ছে এমন একজন প্লেয়ার, যদি সে ওপেন করে, সে ওপেনে ধরেও খেলতে পারে, মানে হয়তো প্রথম দিকে ধরে খেলবে এবং মিচ মার্চ হিট করবে, পাশাপাশি যখন একটু সেট হয়ে যাবে সেও কিন্তু হিট করতে পারবে। এবং তার রিসেন্ট ফর্মও খুব একটা ভালোই গেছে, মানে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা ভালো গেছে, তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লেগে সেটাও ভালো গেছে, সেখানে 13 ম্যাচে 340 রান করেছে 130 টার্গেটের সাথে। যদিও সে মিডল অর্ডারে এই রানটা করেছিল, বাট ফর্ম তো ঠিকঠাক গেছে। তবে এর পাশাপাশি ব্রেজকিকেও ওপেন করাতে পারে, সেও একজন ইয়ং ডানহাতি ব্যাটসম্যান। রিসেন্টলি তার হোয়াইট বল ফর্মও খুব ভালো গেছে। সাউথ আফ্রিকা টি-20 ম্যাচে, মানে সাউথ আফ্রিকা টি-20 লিগে সে ওপেন করেছে, যেখানে সে 7 ম্যাচে 117 রানই করেছিল 103 টার্গেটের সাথে। মানে খুব একটা যে ভালো তা বলবো না, মোটামুটি ঠিকঠাক। তার খুব একটা আইপিএল এক্সপিরিয়েন্সও নেই, তাই আমার মতে তার ওপেনিং করার চান্স খুবই কম। এর পাশাপাশি যদি লখনৌ ভাবে অন্য আরেকজনকে ওপেন করাতে পারে, সেটা হলো তাদের ক্যাপ্টেন ঋষভ পান্তকে নিয়ে, যদিও তার চান্স খুবই কম, কারণ লখনৌ চাইবে ঋষভ পান্তকে, মানে টিম ম্যানেজমেন্ট চাইবে ঋষভ পান্ত মিডল অর্ডারই খেলুক, ওয়ান ডাউনে বা 4 নম্বরে খেলুক। মেনলি যে পজিশনে সে খেলে থাকে, দিল্লির হয়ে 4 নম্বরে খুবই ভালো পারফর্ম করেছে সে, এবং তার যে সমস্ত রেকর্ড সেটা সেই 4 নম্বরেই রয়েছে। তো লখনৌ চাইবে তাকে সেই 4 নম্বরেই ব্যবহার করতে, এবং 4 নম্বরে এলে একটা সুবিধা কি, সে একজন ক্যাপ্টেন, যখন প্রয়োজন ধরতে পারবে, যখন প্রয়োজন মারার তখন বিধ্বংসী ব্যাটিংও করতে পারবে। তবে তাই সব কিছু মিলিয়ে আমার মতে লখনৌয়ের ওপেনার পার্টনার হতে চলেছে মিচেল মার্শ এবং এডেন মাকরাম। তো আমার মতে এই ছিল আইপিএল 2025 জন্য 10টা টিমের ওপেনিং পার্টনার। তবে সব কিছু আমি বিচার বিবেচনা করে, মানে রিসেন্ট ফর্ম এবং স্ট্যাট বিচার বিবেচনা করি এগুলো বলেছি। বাকি তোমাদের যদি কিছু অন্যরকম মনে হয় বা মনে হতে পারে কোনো পেয়ার চেঞ্জ হতে পারে, সেটা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমারও দেখে সেটা ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।